হ্যালো স্টুডেন্টস, আমি শুভঙ্কর স্যার। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর্টিকেল কনস্টিটিউশনের। তোমাদের সবার একটা প্রশ্ন সবসময় থাকে যে স্যার এতগুলো আর্টিকেল আমরা মনে রাখবো কী করে। তো আজকে আমরা বাছাই করা ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ছেকে যে 50টা আমার মনে হয়েছে ইম্পর্ট্যান্ট আর্টিকেল, যেইগুলো না মনে রাখলেই নয়, সেইগুলোকে কিন্তু আজকে আমরা ডিসকাস করব, আলোচনা করব এবং দেখা যাক যে কতটা আমরা কি ট্রিক্স এবং টিপসের মাধ্যমে এগুলোকে মনে রাখতে পারি। তাহলে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস, এবং এই যে বাছাই করা আর্টিকেলগুলো আছে এইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতেই হবে। একটা বিষয় কিন্তু ভালো করে মাথায় রাখবে যে 2022 থেকে কিন্তু যে প্যাটার্নটা ডাব্লিউবিসিএস ফলো করছে সেটা কিন্তু যে কোনো ধরনের আর্টিকেল তুলে দিচ্ছে। আগে আমরা একটা সেট অফ আর্টিকেল বলে দিতাম যে এই আর্টিকেলগুলো আসতেই পারে, এর বাইরে কিন্তু আর্টিকেল না মোটামুটি মনে রাখলেই হবে। কিন্তু এখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আর্টিকেলসগুলো বা ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো ছাড়াও কিন্তু যে সংবিধানের যে কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু যে আর্টিকেলগুলো আছে সেইগুলোও কিন্তু আসছে। তো মোটামুটি পাস্ট ডাব্লিউবিসিএস এর পেপারকে অ্যানালিসিস করে আজকে কিন্তু আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে সংবিধানের ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো, মোটামুটি 50টা থেকে 60খানা আর্টিকেল নিয়ে এসেছি এবং আশা করি যে এই আর্টিকেলগুলো মাথায় রাখলেই কিন্তু তোমরা ডাব্লিউবিসিএস এ কমন 100% পাবে। তাহলে আজকে বেশি দেরি না করে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এইখানে পার্ট অনুযায়ী কিন্তু আর্টিকেলসগুলো দেখবো, তাতে যাতে আরো ইজি হয়ে যায় আমাদের বুঝতে যে কোন পার্টে কোন আর্টিকেলসগুলো আছে এবং প্রত্যেকটা আর্টিকেল কোন সাবজেক্ট নিয়ে ডিল করছে। তাহলে পার্ট 1 সেটা হচ্ছে আর্টিকেল 1 to 4। আচ্ছা, এইটা মোটামুটি ডিল করছে ইউনিয়ন এবং টেরিটরিজ নিয়ে। তাহলে তোমরা আর্টিকেল 1টা দেখো, নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন, মানে আমাদের যে যে 28খানা স্টেটস আছে বা ইউনিয়ন টেরিটরিজগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু মূলত ডিল করছে আর্টিকেল 1। আচ্ছা, আর্টিকেল 2 ডিল করছে অ্যাডমিশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। আজকে যদি কোনো নতুন স্টেট ফর্ম করতে হয় বা মনে করো যে কোনো একটা টেরিটরি আজকে ইন্ডিয়া অ্যাকোয়ার করলো, কোনো একটা টেরিটরি ইন্ডিয়া নিজের আন্ডারে আনলো, তাহলে এইটা কিন্তু ডিল করছে আর্টিকেল 2 নিয়ে। আচ্ছা, ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ বাউন্ডারি, যদি আমরা স্টেটের বাউন্ডারিগুলোকে চেঞ্জ করি, তোমরা হয়তো সবাই জানো যে পার্লামেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট কিন্তু স্টেটগুলোর যে বাউন্ডারি আছে সেইগুলোকে কিন্তু অল্টার করতে পারে, অন্য স্টেটের বাউন্ডারি অন্য স্টেটের মধ্যে অ্যাড করতে পারে, বা বাউন্ডারিগুলোকে চেঞ্জ করতে পারে, বা বাউন্ডারিগুলোর মডিফিকেশন কিন্তু করতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে এই যে তিনটে কথা বললাম সেটা হচ্ছে আর্টিকেল 1 যে নেম অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, আর্টিকেল 2 সেটা হচ্ছে যদি কোনো নতুন স্টেট এস্টাবলিশ করা হয় বা নতুন যদি কোনো স্টেটকে অ্যাকোয়ার করা হয়, এবং আর্টিকেল 3 অল্টারেশন অফ বাউন্ডারিজ বা মডিফিকেশন অফ বাউন্ডারিজ, বা যদি আমার এক্সিস্টিং যে রাজ্য আছে, তোমরা সবাই জানো যে কদিন আগেই প্রস্তাবটা উঠেছিল যে ওয়েস্ট বেঙ্গলের নাম চেঞ্জ করে কিন্তু শুধু বাংলা রাখা হবে। এই কাজটা কেন করতে পারেনি জানো? তার কারণ এই যে তিনটে আর্টিকেলের মধ্যে যদি কোনো রকম চেঞ্জেস বা কোনো রকম যদি অল্টার বা মডিফিকেশন করতে হয়, এটা কিন্তু একমাত্র করতে পারবে পার্লামেন্ট। স্টেট লেজিসলেচার কিন্তু কোনো রকম অল্টারেশন বা কোনো রকম বাউন্ডারি চেঞ্জ বা কোনো রকম নাম কিন্তু রাজ্যের পরিবর্তন করতে পারবে না। এবং খুব মজার কথা, এইগুলো কিন্তু পার্লামেন্ট করতে পারে বাই সিম্পল মেজরিটি। এর জন্য কোনো স্পেশাল মেজরিটি বা স্টেটগুলোর রায় কিন্তু দরকার পড়ে না। তাহলে এটা খুব ভালো করে মাথায় রাখবে, আর্টিকেল 1 to 4। কিন্তু এই 1 to 4 এর মধ্যে এই তিনটে আর্টিকেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট ইয়ারে এই আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 নিয়ে অনেক প্রশ্ন এসছে, কিন্তু এইটা পার্ট 1 এ আমাদের পড়ছে। আচ্ছা, এবারে আমরা পার্ট 3 তে চলে যাচ্ছি। তোমরা জানো ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এবং এই মৌলিক অধিকারের মধ্যে যে আমার তো মনে হয় যে 14 থেকে যে 32 আর্টিকেল আছে সবাই জানো, এটা আর বিশেষ করে কোনো বলার প্রয়োজন নেই। রাইট টু ইকুয়ালিটি থেকে শুরু করে কনস্টিটিউশনাল রেমেডিস সবাই মোটামুটি জানো। কিন্তু যে আর্টিকেলগুলো পরীক্ষায় বারবার আসছে বা বুঝতে আমাদের অসুবিধা হয় সেটা হচ্ছে আর্টিকেল 12 এবং আর্টিকেল 13। এবারে আমরা দেখে নেব যে আর্টিকেল 12তে কি বলছে। আচ্ছা, আর্টিকেল 12 হচ্ছে রাষ্ট্র কাকে বলে।
ডেফিনেশন অফ স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, এইখানে ডেফিনেশন অফ স্টেট মানে কিন্তু কোনো বাউন্ডারি না, বা কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন না, বা কোনো কমন টেরিটরি না। এইখানে কনস্টিটিউশন বোঝাতে চাইছে রাষ্ট্র মানে কি। ফর এক্সাম্পল, আমি যদি আজকে কেস করি কোনো একটি রাজ্যের ওপরে, তাহলে কি হবে? ফর এক্সাম্পল তোমরা দেখে নাও, কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, মেনকা গান্ধী ভার্সেস স্টেট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। তাহলে এই যে স্টেট বলতে কি বোঝানো হচ্ছে, যদি আমরা কোনোদিনও কেস করি তাহলে কার ওপরে কেস করব? মাথায় রাখবে এইখানে স্টেট মানে কিন্তু ইউনিয়নের এক্সিকিউটিভ এবং ইউনিয়নের লেজিসলেচার, এই দুটোই বোঝাচ্ছে। তার সাথে সাথে স্টেটের এক্সিকিউটিভ এবং স্টেটের লেজিসলেচার, এই দুটোই বোঝাচ্ছে। তার মানে দেখো আমি কি কি বললাম, ইউনিয়নের এক্সিকিউটিভ এর মধ্যে পড়ছে, তার মানে প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, কাউন্সিল অফ মিনিস্টার হোক। আচ্ছা, লেজিসলেচার মানে বুঝতেই পারছো পার্লামেন্ট। আচ্ছা, স্টেটেরও কিন্তু এক্সিকিউটিভ পড়ছে, গভর্নর, চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। এবং লেজিসলেচার মানে তোমরা বুঝতেই পারছো স্টেট লেজিসলেচারে বিধানসভা হতে পারে, বিধান পরিষদ হতে পারে। বিধান পরিষদ তো হতেও পারে, না হতে পারে, বিধানসভা তো হবেই। আচ্ছা, তার সাথে সাথে মাথায় রাখবে কিন্তু এমন বডিজ যেটা কন্ট্রোলড বাই দ্য স্টেট, মানে কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট অফ এনি স্টেট। ফর এক্সাম্পল, লোকাল বডিজ বলতে আমরা কি কি বুঝি? পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস। তার সাথে সাথে আমরা কিন্তু লোকাল অথরিটিস বা বডিজ বলতে এমন কোম্পানিও বুঝি, এমন রেগুলেটরি অথরিটিও বুঝি যেইগুলো কিন্তু ডাইরেক্টলি লিঙ্কড রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে, যেইগুলো ডাইরেক্টলি লিঙ্কড রয়েছে কোনো একটি রাজ্য সরকারের সাথে। তাহলে এইটাকে বলা হচ্ছে ডেফিনেশন অফ দ্য স্টেট। ডেফিনেশন অফ স্টেট বলতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে কাদের কাদের আমি রাষ্ট্রের মধ্যে ফেলবো, কাদের কাদের স্টেটের মধ্যে ফেলবো। আচ্ছা, নেক্সট আর্টিকেল 13, খুবই গুরুত্বপূর্ণ আইন আর্টিকেল 13। অনেক সময় কি হয়, যখন আমরা ফান্ডামেন্টাল রাইট বুঝি তখন এইটা টেন্ডেন্সি থাকে যে আমরা আর্টিকেল 13কে স্কিপ করে আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি থেকে শুরু করে দিই। আচ্ছা, আর্টিকেল 13 বলছে পার্লামেন্ট এমন কোনো ল বানাতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। পার্লামেন্ট এমন কোনো আইন বানাতে পারবে না যেটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। এই যে লজ ইনকনসিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, এমন কোনো ল পার্লামেন্ট বানাতে পারবে না যেটা ভায়োলেটিভ অফ দ্য ফান্ডামেন্টাল রাইট বা ফান্ডামেন্টাল রাইটকে ইনফ্রিঞ্জ করছে বা ভায়োলেট করছে। খুবই গুরুত্বপূর্ণ আইন আর্টিকেল 13। এবং যখন তোমরা কেসেস বুঝবে তখন দেখবে এই আর্টিকেল 13টার অনেক প্রয়োজন পড়ছে, সেটা গোলকনাথ কেসে হোক, কেশবানন্দা ভারতী কেসে হোক, যে কোনো কেসে হোক না কেন। এবং তার সাথে সাথে আর্টিকেল 31, তোমরা সবাই জানো এটা রাইট টু প্রপার্টি আগে ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এইটার দ্বারা কিন্তু রাইট টু প্রপার্টি আজকে আর আমাদের ফান্ডামেন্টাল রাইট নেই। এবং আর্টিকেল 32তে রয়েছে কনস্টিটিউশনাল রেমেডিস। যদি আমাদের এই যে স্টেট মানে ইউনিয়ন হোক, স্টেট হোক বা বডিজ হোক বা অথরিটিস হোক, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেয় তাহলে আমরা কার কাছে গিয়ে বিচার চাইবো, কার কাছে বলবো যে আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেওয়া হয়েছে, সেটার জন্য ফিরিয়ে দেওয়া হয়? কার কাছে? সুপ্রিম কোর্টের কাছেও যেতে পারি এবং হাইকোর্টের কাছেও কিন্তু যেতে পারি। এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কনস্টিটিউশনাল রেমেডিজের দ্বারা 5খানা রিট পিটিশন ইস্যু করবে। হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সোশিওরারি, কিউরন্টো, এই 5টা রিটের দ্বারা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটকে আবার ফিরিয়ে দিতে পারে। তাহলে এই ভালো করে কিন্তু এই 3খানা আর্টিকেল 12, 13, 32 খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, আমি এবারে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিজ, অনেক সময় ডিপিএসপি এটি বলা হয়। এটি আয়ারল্যান্ড থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে এটাকে নেওয়া হয়েছে। এবং আর্টিকেল 36-এ রয়েছে ডেফিনেশন, মানে ডিপিএসপি মানেটা কি এবার আগে বুঝতে হবে। আচ্ছা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে কাউকে একটা প্রিন্সিপাল দিচ্ছে, কাউকে ডাইরেকশন দিচ্ছে যে কেমন ল আপনাদের বানানো উচিত। তাহলে ডিপিএসপি মানে কি? ডিপিএসপি মানে হচ্ছে কতগুলো নির্দেশিকা,
কতগুলো প্রিন্সিপালস যেটা স্টেটগুলোকে মাথায় রাখতে হবে যখন তারা আইন বানাবে, যখন তারা লস তৈরি করবে। কিছু এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে। যেরকম তোমরা দেখো এই যে একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালস রয়েছে, অ্যালকোহল বা ইনটক্সিকেটিং ড্রিঙ্কস বা ড্রাগসকে ব্যান করা উচিত। এবার তোমরা যদি দেখো যে গুজরাট বা যদি তোমরা দেখো যে বিহার, এই দুটো কিন্তু ড্রাই স্টেট ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে কি, স্টেট আইন বানিয়ে বলেছে এইখানে কোনো রকম ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এবং ড্রাগস বিক্রি করা যাবে না। কিন্তু তার মানে কিন্তু এটা না যে অন্য স্টেটগুলোকেও এই কথাটা মানতে হবে। তাহলে যেহেতু ডিপিএসপিতে এরকম একটা অংশ ছিল, বিহার এবং গুজরাট সরকার কিন্তু আইনটা বানিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা বাকি স্টেটরা কিন্তু আইন বানায়নি। তার মানে কি, তার মানে ডিপিএসপি কিন্তু শুধু নির্দেশিকা, এইটা যে কম্পালসারি যে রাজ্যগুলোকে মানতেই হবে বা না মানলে হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এই যে ডিপিএসপি যেগুলো একটা নির্দেশিকা, সেইগুলো রাষ্ট্রকে মাথায় রাখতে হবে যখন তারা আইন তৈরি করবে, যখন তারা লস তৈরি করবে। কিন্তু মাথায় রাখবে, যতক্ষণ না একটি রাজ্য ডিপিএসপির ওপরে আইন তৈরি করছে ততদিন সেটা কিন্তু নন জাস্টিসিয়েবল, নন এনফোর্সিয়েবল। তাহলে অনেক ডিপিএসপি আছে, এতগুলো আমাদের করার কোনো দরকার নেই। এই প্রশ্নগুলো কিন্তু ক্রমাগত এসছে, তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ইউনিফর্ম সিভিল কোড। আমি এক একটা করে সবকটা আর্টিকেলই বোঝাবো। আচ্ছা, আর্টিকেল 40-তে রয়েছে অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। তোমরা সবাই জানো যে ভিলেজ পঞ্চায়েতগুলোকে স্ট্রং করার কথা বলা হয়েছে, এবং দেখবে এতে পার্লামেন্ট কিন্তু আইন বানিয়েছে। এতে পার্লামেন্ট 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থাকে সংবিধানে অ্যাড করে, তাহলে এতে কিন্তু আইন বানানো হয়েছে। আচ্ছা, 43 লিভিং ওয়েজেস এক্সেট্রা ফর ওয়ার্কার। তার মানে কি, তার মানে ওয়ার্কারকে তার ন্যূনতম যোগ্যতা, যার যে ন্যূনতম একটা স্যালারি, যে একটা ওয়ার্কার তার লাইফ ভালোভাবে যাতে চালাতে পারে, যাতে ওয়ার্কার তাদের লাইফটা ভালো করে মেনটেন করতে পারে, তার জন্য মিনিমাম অ্যামাউন্ট কিন্তু দিতে বলা হচ্ছে এই ডিপিএসপি প্রিন্সিপালসে। এখনো কিন্তু এইখানে কোনো কনক্রিট আইন হয়নি। ইউনাইটেড নেশন কিন্তু বারবার বলেছে যে মিনিমাম 21,000 কিন্তু করা উচিত একটি ওয়ার্কারের, যাতে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং যাতে সে বাস করতে পারে। কিন্তু ইন্ডিয়ান সরকার কিন্তু এতে কিন্তু এখনো কোনো আইন বানায়নি। এবার আসছে আর্টিকেল 44, খুব গুরুত্বপূর্ণ। এবং ইউনিফর্ম সিভিল কোডটা ইন্ডিয়াতে কিন্তু এই মোটামুটি ধরে নাও 4-5 মাসের মধ্যে বিশাল বড় ইস্যু হতে চলেছে। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড মানে কি আগে বলি। ইউনিফর্ম সিভিল কোড মানে সবার জন্য এক আইন। তোমরা জানো ইন্ডিয়াতে মুসলিম পার্সোনাল ল রয়েছে, ইন্ডিয়াতে কিন্তু আরো অনেক ধর্মের লোকেদের নিজেদের আইন রয়েছে। এবং এই যে আইনগুলো, যে মুসলিম পার্সোনাল ল হোক, খ্রিস্টান পার্সোনাল ল হোক, এই লগুলো কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে কিন্তু তার কোনো যোগ নেই। একটি কেস হয় সুপ্রিম কোর্টে, কেসটার নাম হচ্ছে শাহবানো কেসে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়ে দেয় যে কোনো ধর্মের লোক হোক না কেন তাদেরকে কিন্তু ইন্ডিয়ান আইন মানতে হবে। কিন্তু সেই সময় পলিটিক্সের জন্য কিন্তু বলা হয় যে না, বিভিন্ন ধর্মের লোকেদের জন্য বিভিন্ন আইন। কিন্তু জবে থেকে আমাদের 2014 থেকে বিজেপি সরকার এসছে, তারা কিন্তু এমফেসিস করে যাচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের জন্য। তার মানে যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে কোনো গোষ্ঠীর লোক হোক না কেন, সবার জন্য কিন্তু একই আইন থাকবে, সবার জন্য কিন্তু একই আইন প্রযোজ্য হবে। এইটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা, আর্টিকেল 47ও তোমরা জানো যে যারা ব্যাকওয়ার্ড কাস্ট বা যারা উইকার সেকশনস অফ সোসাইটি, তাদের যাতে ইকোনমিক ইন্টারেস্টটাকে প্রমোট করা হয়, তাদের যাতে এডুকেশনালটাকে প্রমোট করা হয়, এর জন্য যাতে রাজ্যগুলো স্টেপ নেয়। তোমরা জানো সবাই আমরা স্টেপ নিয়েছি, কিন্তু রিজার্ভেশন দেয়া হচ্ছে এডুকেশন সেক্টরে অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক সেক্টরে। আচ্ছা, আর্টিকেল 15 কিন্তু সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, মানে বিচার ব্যবস্থাকে কিন্তু প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিএম এদের থেকে দূরে রাখতে হবে, যাতে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা সিএম যাতে বিচারপতিদেরকে ইনফ্লুয়েন্স না করতে পারে, বিচারপতিদের ওপর প্রেশার না দিতে পারে। হ্যাঁ, এতে অবশ্যই কোনো নির্দিষ্ট করে কোনো আইন নেই, কিন্তু তোমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি পড়ো তাহলে দেখতে পারবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করছে কিন্তু প্রেসিডেন্ট কিন্তু কনসাল্ট করতে পারে না প্রাইম মিনিস্টারের সাথে বা সিএম এর সাথে, তাকে কনসাল্ট করতে হয় কলিজিয়ামের সাথে। কলিজিয়ামে কারা থাকে? সিনিয়র মোস্ট জাজরা। এই সিনিয়র মোস্ট জাজরাই কিন্তু আবার প্রেসিডেন্টকে বলে যে কাকে
সুপ্রিম কোর্ট হাইকোর্টে জাজ করা উচিত। তাহলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত না করতে পারে এক্সিকিউটিভ, তার জন্য এই ডিপিএসপি প্রিন্সিপাল দেওয়া। এবং লাস্ট আর্টিকেল 51, এটা অনেক পরীক্ষা এসে থাকে, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ইন্ডিয়া কিন্তু সব সময় মেনটেন করেছে তাদের বর্ডার। ইন্ডিয়া কিন্তু এমন একটা রাজ্য সাউথ এশিয়াতে যে আজ অব্দি কারোর বর্ডারে ইনফ্রিঞ্জমেন্ট করেনি। আজ অব্দি কিন্তু কাউকে বলেনি যে আমি এই টেরিটরিটা আমার, বা এই টেরিটরিটা কিন্তু আমি দখলে নেব। ইন্ডিয়া কিন্তু খুবই শান্তিপূর্ণ দেশ, এবং আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া কিন্তু স্টেবিলিটি, পিস মেনটেন করতে চায়। তাহলে এই হচ্ছে টোটাল ডিপিএসপি। এছাড়াও কিন্তু আরো অনেক ডিপিএসপি আছে, কিন্তু এইগুলো কিন্তু রিপিটেটিভলি এসে গেছে পরীক্ষাতে। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি পার্ট 4A। তোমরা সবাই জানো পার্ট 4A কিন্তু কনস্টিটিউশনে প্রথমে কিন্তু ছিল না। এটি কিন্তু কনস্টিটিউশনে অ্যাড করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1976-এ, এবং এই 51A অ্যাড করা হয়। যখন 1976-এ প্রথমবার ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়, তখন কিন্তু আমাদের 10খানা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, কিন্তু এখন 11খানা ফান্ডামেন্টাল ডিউটি হয়ে গেছে, কারণ 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে একটা নতুন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে, কি? রাইট টু এডুকেশন। এই রাইট টু এডুকেশনকে কিন্তু 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে কিন্তু সংবিধানে অ্যাড করা হয়, এবং এখন সংবিধানে কিন্তু 10খানা আর্টিকেল নেই, 10খানা ডিউটি নেই, 11খানা কিন্তু ডিউটি রয়েছে। তার মানে কি 6 থেকে 14 বছরের বাচ্চার শিক্ষার দায়িত্ব কিন্তু তাদের গার্জেনদের, তাদের প্যারেন্টসদের। এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে ঢোকানো হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিতে কিন্তু অ্যাড করা হয়েছে। এটা জাস্ট এই একটাই আর্টিকেল আছে, একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়নের অনেক আর্টিকেল, কিন্তু আমি অনেক আর্টিকেল দিইনি, যেই আর্টিকেলগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং না দিলেই না, সেইগুলোকেই এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে ইউনিয়ন মানে কিন্তু ইউনিয়নের যাবতীয় বিষয়, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি সব কিছু কিন্তু এইখানে পড়ে। তার সাথে সাথে যে কনস্টিটিউশনাল বডিজগুলো আছে সেইগুলো কিন্তু এইখানে 52 থেকে 151-এ দেওয়া আছে। অবশ্যই সব কনস্টিটিউশনাল বডিজ নেই, কিছু কিছু কনস্টিটিউশনাল বডিজ কিন্তু এখানে রয়েছে, যেরকম ফর এক্সাম্পল ক্যাগ। আচ্ছা, তাহলে আমরা দেখে নেব যে কি কি এখানে রয়েছে। আচ্ছা, আর্টিকেল 61, এইটা হচ্ছে প্রসিডিওর অফ দ্য ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া, ইমপিচমেন্ট, এটা কিন্তু মেনশন করা রয়েছে আর্টিকেল 61-এ। আর্টিকেল 61-এ বলা রয়েছে যে প্রেসিডেন্ট একমাত্র সরবে পার্লামেন্ট যদি স্পেশাল মেজরিটিতে একটি মোশনকে পাস করে দেয়, তাহলেই কিন্তু প্রেসিডেন্ট সরবে। এর যাবতীয় বিষয় কিন্তু টোটাল দেওয়া আছে আর্টিকেল 61-এ। আচ্ছা, আর্টিকেল 64-এ রয়েছে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসো চেয়ারম্যান অফ রাজ্যসভা। আচ্ছা, এক্স অফিসো মানে আগে বুঝবে। এক্স অফিসো মানে হচ্ছে এমন একজন যে ব্যক্তি একটা কিন্তু দুটো পদ সামলাচ্ছে। ভালো করে মাথায় রাখবে, ভাইস প্রেসিডেন্ট কখন ফাংশনে আসে? যখন প্রেসিডেন্ট অসুস্থ থাকে বা প্রেসিডেন্ট কোনো কারণে তার কাজ করতে পারছে না, তখন প্রেসিডেন্টের জায়গায় আসে ভাইস প্রেসিডেন্ট। কিন্তু তার সাথে সাথে যেরকম লোকসভাকে সামলায় স্পিকার, তেমনি রাজ্যসভার দায়িত্বে, এই কাউন্সিল অফ স্টেটস মানে কিন্তু রাজ্যসভা, এই রাজ্যসভার দায়িত্বে কিন্তু রয়েছে ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভাকে সামলাচ্ছে, এই জন্য একে বলা হয় এক্স অফিসো চেয়ারম্যান অফ রাজ্যসভা। খুব গুরুত্বপূর্ণ, রয়েছে আর্টিকেল 64-এ। আচ্ছা, নেক্সট 72 পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, ক্ষমা করার। প্রেসিডেন্ট কিন্তু ক্ষমা করতে পারে। তোমরা হয়তো জানো যে সুপ্রিম কোর্টের পরে যদি কেউ যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আটকাতে পারে, সেটা কিন্তু একমাত্র প্রেসিডেন্ট পারবে। প্রেসিডেন্ট তোমার সাজা কমাতে পারে, তোমার যে জেলের টার্ম সেইটা কমাতে পারে, তোমার ডেথ সেন্টেন্স মাফ করতে পারে, তোমার লাইফ সেন্টেন্স মাফ করতে পারে। এই যে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, এটা কিন্তু আমাদের যাবতীয় বিষয় দেওয়া আছে কিন্তু আর্টিকেল 72-তে। আচ্ছা, এবারে আসছি আর্টিকেল 76, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই আবার কি জিনিস? আচ্ছা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া মানে, আমি সহজ ভাষায় বলছি, ফর এক্সাম্পল মনে করো যে তুমি যদি আজকে ইউনিয়নের এগেনস্টে কেস করো, মানে তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে কেস করো, তাহলে তোমার হয়ে তো একজন উকিল লাগবে যে তোমার হয়ে কেসটা লড়বে। এবারে তুমি সেন্টারের এগেনস্টে কেস করছো, তাহলে সেন্টারেরও তো একজন লয়ার লাগবে যে সেন্টারকে ডিফেন্ড করবে, যে সেন্টারের হয়ে রিপ্রেজেন্ট করবে কোর্টে, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক না কেন। তাহলে আমাদের একটা লয়ার আছে
তেমনি সেন্টারকে রিপ্রেজেন্ট করছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। খুব ভালো করে এটা মাথায় রাখবে। আচ্ছা, এবং আছে আর্টিকেল 93, স্পিকার এবং ডেপুটি স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল। তার মানে লোকসভাতে কিন্তু আমাদের স্পিকার রয়েছে এবং ডেপুটি স্পিকার রয়েছে, সেম টু সেম। যদি স্পিকার অ্যাবসেন্ট থাকে বা স্পিকার যদি কোনো কারণে না আসে, তাহলে ডেপুটি স্পিকার কিন্তু তার পজিশনটাকে সামলাবে। এই ব্যাপারে কিন্তু যাবতীয় লেখা আছে আর্টিকেল 93-তে। আচ্ছা, এবং 110 মানি বিল খুব গুরুত্বপূর্ণ। এই মানি বিল সম্বন্ধে কিন্তু যাবতীয় লেখা আছে আর্টিকেল 110-এ। মানি বিলের ব্যাপারে আমি ছোট ছোট কথা কিছু বলে দিই। সেটা হচ্ছে মানি বিল একমাত্র পেশ হয় লোকসভাতে। মাথায় রাখবে, মানি বিল কিন্তু রাজ্যসভাতে পেশ হয় না, এটি একমাত্র পেশ হয় লোকসভাতে। লোকসভাতে পেশ হওয়ার পরে এটি যাচ্ছে রাজ্যসভাতে। আচ্ছা, রাজ্যসভা মানি বিলকে কিন্তু রিজেক্ট করতে পারে না, রাজ্যসভা রেকমেন্ড করতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু সেই পরামর্শ লোকসভা মানতেও পারে, নাও মানতে পারে। এবং মাথায় রাখবে যে মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কাছে কিন্তু 14 দিন সময় আছে, 14 ডে সময় আছে। এই 14 দিনের ভেতরেও তারা যদি ডিসিশন না নিতে পারে, তাহলে ধরে নেওয়া হবে এটা দুটো হাউস থেকেই কিন্তু পাস হয়ে গেছে এবং এরপরে এটি যাবে প্রেসিডেন্টের কাছে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট মানি বিলকে অ্যাকসেপ্ট করতে পারে, মানি বিলকে রিজেক্ট করতে পারে, মানি বিলকে আটকে রাখতে পারে, কিন্তু রিটার্ন করতে পারবে না। খুব ভালো করে এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে। কিন্তু মানি বিল খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আর্টিকেল, যে কোন আর্টিকেলে মানি বিল আছে বলে দাও, দিয়ে দিল 110, 111, 112, 114। তো এইটা কিন্তু মানি বিলের প্রক্রিয়া। আচ্ছা, এবারে আসছি আর্টিকেল 123-তে, অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা থাকে কিন্তু প্রেসিডেন্টের। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে পয়েন্টটা রিসেস, এই পয়েন্টটা হয়তো তোমরা শুনেছো আগে, আমি জাস্ট বলে দিই রিসেসের মানেটা কি। আচ্ছা দেখো, আমাদের পার্লামেন্টে 3খানা সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন। এবার মনে করো বাজেট সেশনের কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, বাজেট সেশন হয় ফেব্রুয়ারি থেকে মে। আচ্ছা, মনে করো যে বাজেট সেশনের কাজ শেষ হয়ে গেল, তাহলে তো আমাকে পার্লামেন্ট এখন ক্লোজ আছে, পার্লামেন্ট এখন সেশনে নেই, তাহলে বাজেট সেশনের কাজ শেষ, এন্ড, কিন্তু মনসুন সেশন এখনো শুরু হয়নি। এই যে সময়টা যখন পার্লামেন্ট সেশনে নেই, এটাকে বলা হয় রিসেস। when parliament is not in session, তখন এই সময়টাকে বলা হয় কিন্তু রিসেস। এবার মনে করো রিসেস চলছে, কিন্তু দেশে একটা আইন পাস করতেই হবে, তাহলে সরকার কি ওয়েট করবে যে কখন পার্লামেন্ট খুলবে, কখন ডিসকাশন হবে, কখন ডিবেট হবে, কখন ভোটিং হবে, তারপরে আমি ল লাগু করব? তাকে কিন্তু এখনই ল লাগু করতে হবে। তাহলে তখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলবে আপনি অর্ডিন্যান্স জারি করুন এবং অর্ডিন্যান্স জারি করে ডিক্লেয়ার করে দিন একটি পার্টিকুলার আইনকে, সেটা যে কোনো ধরনের আইন হতে পারে। তাহলে এই যে পাওয়ারটা, যখন পার্লামেন্ট বন্ধ থাকবে এবং দেশে আইন পাস করতেই হবে, তখন কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে বলে অর্ডিন্যান্স জারি করতে পারে। এই কথাটা বলা আছে কিন্তু আর্টিকেল 123-তে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট আর্টিকেল 127, অ্যাডহক জাজ। মানে এইটা না বললেই নয় যে অ্যাডহক জাজের কথাটা। এবং আমরা যখনই সুপ্রিম কোর্ট হাইকোর্ট পড়ি, আমরা প্রধান মানে বেসিক্যালি যেটা পড়ি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজের কম্পোজিশন, ফাংশন, টেনিওর। অ্যাডহক জাজ কিন্তু আজকাল বিশাল আসছে, বিশেষ করে আর্টিকেলটা আমি একটুখানি অ্যাডহক জাজের ব্যাপারেও বলবো। আচ্ছা, অ্যাডহক জাজ কি জিনিস? মনে করো যে যখন কেসের সংখ্যা অনেক সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বেড়ে গেছে এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ জাজেস নেই, তার মানে কি সেটাকে বলে কোরাম। কোরাম মানে হচ্ছে when there are inadequate judges in সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তার মানে কি কোরাম মানে? কোরাম মানে অ্যাডিকুয়েট জাজেস কোর্টে নেই, বাট কেসের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তখন চিফ জাস্টিস, মাথায় রাখবে প্রেসিডেন্ট না কিন্তু, চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করতে পারে অ্যাডহক জাজকে। অ্যাডহক জাজ মানে এমন জাজ যে পার্মানেন্ট বেসিসে অ্যাপয়েন্ট হয়নি, টেম্পোরারি বেসিসে অ্যাপয়েন্ট হয়েছে, কিছু সময়ের জন্য অ্যাপয়েন্ট হয়েছে। অ্যাডহক জাজ
বেসিক্যালি অ্যাপয়েন্ট হয় 2 থেকে 3 ইয়ার্স অবধি। তার মানে তারা কিন্তু পার্মানেন্ট বেসিসে অ্যাপয়েন্ট হয়নি, তারা মোটামুটি একটা শর্ট টার্ম বেসিসে অ্যাপয়েন্ট হয়েছে, একটা টেম্পোরারি বেসিসে কিন্তু অ্যাপয়েন্ট হয়েছে। এবং এদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, কিন্তু অবশ্যই অ্যাপয়েন্ট করে কিন্তু চিফ জাস্টিস, কিন্তু অবশ্যই প্রেসিডেন্টের কিন্তু রায় লাগবে, প্রেসিডেন্টের কিন্তু পারমিশন লাগবে, এবং যে লোকটাকে তুমি অ্যাডহক জাজ হিসেবে অ্যাপয়েন্ট করছো তারও কিন্তু পারমিশন লাগবে। তাহলে মাথায় রাখবে অ্যাডহক জাজ কখন হয়? when there is কোরাম। কোরাম কিন্তু নেই সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, এবং কেসের সংখ্যা বেড়ে চলেছে। অ্যাডহক জাজকে অ্যাপয়েন্ট করে চিফ জাস্টিস উইথ দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট, এবং যাকে অ্যাপয়েন্ট করছো তার। এইটির লেখা আছে কিন্তু আর্টিকেল 127 এ। আচ্ছা, আর্টিকেল 137 কি? রিভিউ অফ জাজমেন্ট অর অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট, মানে বিশাল গুরুত্বপূর্ণ। এইটিকে বলা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই প্রত্যেকটা জিনিস আর্টিকেল কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। জুডিশিয়াল রিভিউ আছে। জুডিশিয়াল রিভিউর মানে কি? জুডিশিয়াল রিভিউর মানে পার্লামেন্ট যে ল পাস করবে, সেটা তো অবশ্যই পার্লামেন্ট ল পাস করতে পারে, কিন্তু লটা সাংবিধানিক নাকি অসাংবিধানিক, কনস্টিটিউশনাল না আনকনস্টিটিউশনাল, এটাকে বিচার কে করবে, এটাকে রিভিউ কে করবে, এটাকে পুনর্বিবেচনা কে করবে? সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট পার্লামেন্টের লকে পুনর্বিবেচনা করতে পারে, এবং সুপ্রিম কোর্ট যদি পায় যে পার্লামেন্টের লটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল, আলট্রা ভাইরাস অফ দ্য কনস্টিটিউশন, তাহলে কি করতে পারে? সেই লকে ক্যান্সেল করে দিতে পারে, নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। এই জুডিশিয়াল রিভিউর ব্যাপারে লেখা আছে আর্টিকেল 137 এ। আচ্ছা সরি, 143 তে বলা আছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। তার মানে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দেবে, কাকে অ্যাডভাইস দেবে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেবে সুপ্রিম কোর্ট দুটো জিনিসের ক্ষেত্রে। আর ইস্যু অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এমন কোনো ইস্যু যেটা জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ, বা অ্যাডভাইস দিতে পারে প্রি কনস্টিটিউশনাল ট্রিটির ক্ষেত্রে। তার মানে এমন কোনো আইন বা এমন কোনো একটি যুক্তি বা এমন কোনো একটা ট্রিটি যেটা ফর্ম হয়েছে ব্রিটিশ ইন্ডিয়াতে, যেটা ফর্ম হয়েছে স্বাধীনতার আগে, 1947 এর আগে, এই দুটো ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাডভাইস করতে পারে প্রেসিডেন্টকে। এই জন্য এটা অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্টের মধ্যে করছে। এবং আর্টিকেল 148 এ রয়েছে ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে অডিট করা। আমরা কত টাকা আয় করলাম, কত টাকা ব্যয় করলাম, কত টাকা প্রফিট হলো, কত টাকা লস হলো, ব্যালেন্স শিট কিরকম আছে, এই সব কিছুর যাবতীয় অডিট করে হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল, যার ব্যাপারে রয়েছে আর্টিকেল 148 এ। তাহলে এই হচ্ছে ইউনিয়ন সম্বন্ধে কিন্তু যাবতীয় ইম্পর্টেন্ট আইন বা তথ্য। এবার আসছি আমরা স্টেটের ক্ষেত্রে। যেরকম ইউনিয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইন দেখলাম, তেমনি স্টেটের ক্ষেত্রে আমরা দেখব 153 তে রয়েছে গভর্নর অফ দ্য স্টেট। 153 তে বলা রয়েছে প্রত্যেকটা রাজ্যে একটা করে গভর্নর কিন্তু থাকবে, কিন্তু সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ বলা হচ্ছে একটি গভর্নর দুটো রাজ্যর ক্ষেত্রেও কিন্তু হতে পারে। টু স্টেট কুড হ্যাভ আ কমন গভর্নর, একটি গভর্নর দুটো রাজ্যকে কিন্তু সামলাতে পারে। এটি রয়েছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ, এবং গভর্নর সম্বন্ধীয় কথা কিন্তু লেখা আছে আর্টিকেল 153 তে। এবার পার্ডনিং পাওয়ার অফ গভর্নর, আমরা প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার দেখলাম, কিন্তু গভর্নরও কিন্তু মাফ করার ক্ষমতা আছে। গভর্নরও কিন্তু তোমার সাজা কমাতে পারে, জেল টার্ম কমাতে পারে। কিন্তু বলতে পারবে যে প্রেসিডেন্টের দুটো পাওয়ার রয়েছে, মানে পার্ডনিং পাওয়ার রয়েছে, যেটা গভর্নরের নেই। মানে দুটো জিনিস প্রেসিডেন্টের এক্সট্রা রয়েছে পার্ডনিং হিসেবে, যেটা গভর্নরের নেই। মাফ করার ক্ষমতা প্রেসিডেন্টের দুটো বেশি রয়েছে, গভর্নরের নেই। কি কি? প্রথম, ডেথ সেন্টেন্স মাফ করতে একমাত্র প্রেসিডেন্ট পারবে, গভর্নর কিন্তু ডেথ সেন্টেন্স মাফ করতে পারে না। দ্বিতীয়, যখন মিলিটারি কোনো আমাকে সাজা দেয়, বা মিলিটারি তাদের কোনো একটা মিলিটারি পার্সোনালকে সাজা দিল, সেটাকে কি বলা হয়? কোর্ট মার্শিয়াল। এই কোর্ট মার্শিয়ালও কিন্তু মাফ করতে পারে একমাত্র প্রেসিডেন্ট, গভর্নর কিন্তু পারবে না। এই দুটো এক্সক্লুসিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট, নট দ্য গভর্নর। আচ্ছা, নেক্সট আর্টিকেল 165। আচ্ছা, এটাও আমি বলে দিই। যেরকম আমরা আর্টিকেল 76 এ দেখেছিলাম অ্যাটর্নি জেনারেলের পাওয়ার। সেন্টারের এগেনস্টে যদি কেস করি তাহলে সেন্টারকে রিপ্রেজেন্ট করবে অ্যাটর্নি জেনারেল। তেমনি আমরা যদি রাষ্ট্রের এগেনস্টে কেস করি, যদি আমরা সিএম হোক বা রাজ্য যে সরকার তার এগেনস্টে যদি কেস করি, তাহলে তার হয়ে লড়বে অ্যাডভোকেট জেনারেল।
সেন্টারের হয়ে লড়ছে অ্যাটর্নি জেনারেল, রাজ্যের হয়ে রয়েছে, স্টেটের হয়ে লড়ছে অ্যাডভোকেট জেনারেল। আচ্ছা 213 এটা হচ্ছে গভর্নরের পাওয়ার টু প্রমিউলিগেট অর্ডিন্যান্স। যেরকম আমরা দেখলাম 123-তে যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে কার রেকমেন্ডেশনে, কার কথাতে, কিন্তু প্রাইম মিনিস্টারের কথাতে, তেমনি গভর্নর অর্ডিন্যান্স জারি করতে পারে সিএম এর কথাতে যখন স্টেট লেজিসলেচার রিসেসে থাকবে এবং রাজ্যে কিন্তু একটি আইন গুরুত্বপূর্ণ হয়ে এসেছে, লাগু করতেই হবে এই সময়। আজ আর্টিকেল 226-এ আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারে, তেমনি হাইকোর্টও কিন্তু রিট ইস্যু করতে পারে আর্টিকেল 226-এ। যে 5 রকম রিটের কথা আমি বলছিলাম, হেভিয়াস কর্পাস, ম্যান্ডেম, সোশিওরারি, এই রিট কিন্তু হাইকোর্টও ইস্যু করতে পারে আর্টিকেল 226-এ। আচ্ছা 233-তে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ। আমাদের যে ডিস্ট্রিক্ট জাজ আছে, প্রথমে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট, এই ডিস্ট্রিক্ট কোর্টের জাজেরও কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে। এবং আর্টিকেল 235-এ রয়েছে কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট কোর্ট। আচ্ছা সাবঅর্ডিনেট কোর্টকে কন্ট্রোল করে কে? হাইকোর্ট। মাথায় রাখবে, হাইকোর্ট কিন্তু যে নিচের তলার কোর্ট আছে সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করে। সাবঅর্ডিনেট কোর্টের জাজের অ্যাপয়েন্টমেন্ট, ট্রান্সফার, প্রমোশন, এই সব কিছু কিন্তু করে গভর্নর, কিন্তু রেকমেন্ড কে করে? হাইকোর্ট। খুব ভালো করে এটা মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে স্টেট নিয়ে আমার গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলস। এবার আমরা চলে আসছি পার্ট 9, পঞ্চায়েতি ব্যবস্থা। তোমাদের আগেই বলেছিলাম এটি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু সংবিধানে অ্যাড করা হয় 1992-তে। তখন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কে? পিভি নরসিম্হা রাও। আচ্ছা এইখানে আমি বেশি আর্টিকেল অ্যাড করতে চাইনি, আমি যে 3টেই আর্টিকেল অ্যাড করেছি। আর্টিকেল 233A-তে বলা হয়েছে গ্রাম সভা, এবং তার সাথে সাথে জেনে রাখবে পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু ইন্ডিয়াতে 3টে টায়ারে রয়েছে। প্রথম টায়ারে কিন্তু রয়েছে গ্রাম সভা, দ্বিতীয় টায়ারে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় টায়ারে রয়েছে জিল্লা পরিষদ। সো আমাদের এইখানে কিন্তু 3 টায়ার অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা রয়েছে আর্টিকেল 243A-তে। আচ্ছা 243B-তে রয়েছে কনস্টিটিউশন অফ পঞ্চায়েত। পঞ্চায়েতের কিন্তু নিজেদের আলাদা করে একটি কনস্টিটিউশন আছে। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফিচারগুলো, কিছু কিছু ফিচার আমি বলে দিচ্ছি, সব ফিচার কিন্তু তোমরা ভালো করে পঞ্চায়েত থেকে পড়বে। যেরকম ফর এক্সাম্পল পঞ্চায়েতের টার্ম লিমিট আছে, তাই তো? পঞ্চায়েত ক প্রকারের? এই যে 3 টায়ার পঞ্চায়েত। পঞ্চায়েতের ইলেকশন কে করবে? স্টেট ইলেকশন কমিশন। পঞ্চায়েতের অডিট কে করবে? পঞ্চায়েতের ফিনান্স কমিশন কে দেখবে? তাহলে এইগুলো যে যাবতীয় ক্যারেক্টারিস্টিক্স 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, তার কথা বলা রয়েছে কিন্তু আর্টিকেল 240B-তে। এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিজার্ভেশন অফ সিটস অফ দ্য পঞ্চায়েত। মাথায় রাখবে যে পঞ্চায়েতে এসসি এসটিদের জন্য সিট রিজার্ভ করা আছে, এবং 1/3 সিট রিজার্ভ করা আছে ওমেনদের জন্য, মেয়েদের জন্য। তাহলে এই ব্যাপারে কিন্তু আমাদের লেখা রয়েছে 243 থেকে 243O-তে। নেক্সট হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি। 73rd-এ অ্যাড করা হয়েছিল পঞ্চায়েত, 74th-এ অ্যাড করা হয়েছে মিউনিসিপ্যালিটি, এবং এটি রয়েছে পার্ট 9A-তে। এবং এইখানেও আমি দুখানা আর্টিকেল দিয়েছি। একটা হচ্ছে 243R, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিও কিন্তু 3 প্রকারের হয়, 3 টায়ার্স। নাম্বার 1 কে বলা হয় নগর পঞ্চায়েত। আচ্ছা নগর পঞ্চায়েত মানে এমন এলাকা যেইগুলো এখন পঞ্চায়েত রয়েছে কিন্তু আস্তে আস্তে সেটা মিউনিসিপ্যালিটির দিকে হচ্ছে, ট্রানজিশন করছে ফ্রম পঞ্চায়েত টু মিউনিসিপ্যালিটি। আচ্ছা 2 নম্বর হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল। আচ্ছা মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে স্মল আরবান এরিয়ার জন্য, মানে আরবান এরিয়া কিন্তু একটুখানি স্মল। এবং 3 নম্বর হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা হচ্ছে লার্জ আরবান এরিয়ার জন্য বা মেট্রোপলিটন, যেই সব শহরে মেট্রো চলে সেই সব শহরের জন্য। তাহলে এই 3 টায়ার অফ পঞ্চায়েতে ডিভাইড করা হয়েছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন। আচ্ছা এবং যেটা আমরা দেখলাম যে পঞ্চায়েতে সিট রিজার্ভ ছিল, সেম টু সেম রিজার্ভেশন অফ সিটস কিন্তু মিউনিসিপ্যালিটিতেও করা আছে এসসি এসটিদের জন্য, এবং 1/3 সিট রিজার্ভ করা আছে ওমেনদের জন্য। তাহলে এই গেল আমাদের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি পার্ট 9A। আচ্ছা নেক্সট সেন্টার স্টেট রিলেশনশিপ। আচ্ছা এইখানে
কিছু কমপ্লেক্স আর্টিকেল আছে, এইগুলো একটু বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, 248 রয়েছে রেসিডিউরি পাওয়ার। আচ্ছা, আগে বুঝবে যে রেসিডিউরি পাওয়ারটা কি জিনিস। আচ্ছা, আমাদের ফেডারেল স্ট্রাকচারে 3খানা লিস্ট আছে, তাই তো? ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টে তোমরা জানো সবাই যে 100 আইটেমস আছে, এখন 98 আবার করে দেওয়া হয়েছে। তো ইউনিয়ন লিস্টে যেরকম ফর এক্সাম্পল তোমরা হয়তো জানবে যে 30শে সেপ্টেম্বর পরের পর 2000 টাকার নোটের টেন্ডার কিন্তু সরকার উঠিয়ে নিচ্ছে, তার মানে কারেন্সি, তাই তো? তাহলে কারেন্সি, কমিউনিকেশন, ফরেন অ্যাফেয়ার, মিলিটারি, এইগুলোতে আইন কে বানাচ্ছে? পার্লামেন্ট। তাহলে ইউনিয়নে যে 98খানা আইটেমস রয়েছে এতে ল বানাচ্ছে পার্লামেন্ট। আচ্ছা, এবারে আসছি স্টেট লিস্টে। স্টেট লিস্টে 61খানা আইটেম রয়েছে, যেরকম ফর এক্সাম্পল ল অ্যান্ড অর্ডার, এগ্রিকালচার, ফিশারি, পুলিশ, এইগুলোতে কিন্তু ল বানাচ্ছে কে? স্টেট লেজিসলেচার, রাবার বলতে পারো রাজ্য সরকার। এবং রয়েছে আমাদের কনকারেন্ট লিস্ট। আচ্ছা, কনকারেন্ট লিস্টে 52খানা আইটেম রয়েছে, যেরকম শিক্ষা, যেরকম ফর এক্সাম্পল পপুলেশন, যেরকম ফ্যামিলি কন্ট্রোল। এতে ল বানাচ্ছে বোথ, এতে পার্লামেন্টও ল বানাতে পারে, এতে স্টেট লেজিসলেচারও ল বানাতে পারে। তাহলে এই 3খানা লিস্ট আমাদের ফেডারেল স্ট্রাকচারে করা হয়েছে। কিন্তু আরেকটা লিস্ট রয়েছে রেসিডিউরি পাওয়ার। মনে করো কোনো নতুন আইটেম আমি আনলাম, ফর এক্সাম্পল ধরে নাও জাস্ট তর্কের খাতিরে অ্যাটমিক এনার্জি বলে একটা নতুন আইটেম আমি আনলাম। তো অ্যাটমিক এনার্জি প্রথমেই কিন্তু এই 3টে লিস্টে অ্যাড হবে না, প্রথমে অ্যাড হবে রেসিডিউরি পাওয়ারে। আচ্ছা, রেসিডিউরি পাওয়ার কার হাতে রয়েছে? পার্লামেন্টের হাতে রয়েছে। কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, সেন্টারের হাতে রয়েছে রেসিডিউরি পাওয়ার। তার মানে যদি নতুন কোনো আইটেম অ্যাড করা হয় তাহলে সেইটি অ্যাড হবে কিন্তু রেসিডিউরি পাওয়ারে, এবং পরবর্তীকালে পার্লামেন্ট ডিসাইড করবে যে এটি কোন লিস্টে অ্যাড করা হবে। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আসছে আর্টিকেল 249-এ, পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু লেজিসলেট উইথ রেসপেক্ট টু এ ম্যাটার ইন দ্য স্টেট লিস্ট ফর ন্যাশনাল ইন্টারেস্ট। আচ্ছা, ভালো করে দেখো। আচ্ছা, আর্টিকেল 249 এবং আর্টিকেল 250টা কিন্তু প্রায় মোটামুটি সেম। আচ্ছা, কি বলছে দেখো আর্টিকেল 249 এবং আর্টিকেল 250-তে একটুখানি ভালো করে দেখবে। আচ্ছা দেখো, স্টেট লিস্টে এই যে আইটেম আছে এতে ল কে বানাচ্ছে? স্টেট লেজিসলেচার, তাই তো? কিন্তু এই দুটো আর্টিকেলে কি বলছে দেখো, পার্লামেন্ট যদি চায় তাহলে স্টেট লিস্টে আইন বানাতে পারে। কেন আইন বানাতে পারে? কারণ ন্যাশনাল ইন্টারেস্টের কারণে বা ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজনে। ভালো করে মাথায় লক্ষ্য রাখো যে স্টেট লিস্টে আমার যে 61খানা আইটেমস রয়েছে এতে একমাত্র ল বানাবে কে? রাজ্য সরকার, স্টেট লেজিসলেচার। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের কারণে বা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য পার্লামেন্টও কিন্তু স্টেট লিস্টে ল বানাতে পারে। পার্লামেন্ট কিন্তু স্টেট লিস্টের যে কোনো আইটেমে কিন্তু ল বানাতে পারে। একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেরকম তোমরা দেখবে 2017 সালে ইন্ডিয়া বাংলাদেশ ট্রিটি সাইন হয়, ল্যান্ড এগ্রিমেন্ট। সেই যে ল্যান্ড এগ্রিমেন্টটা হয় সেইখানে এগ্রিকালচার এইটা কোন লিস্টে আছে? স্টেট লিস্টে। কিন্তু ল কে বানাচ্ছে পার্লামেন্ট। কারণ কি? কারণ ন্যাশনাল ইন্টারেস্টের জন্য বাংলাদেশ ইন্ডিয়া চুক্তিটাকে বাস্তবায়িত করার জন্য স্টেট লিস্ট যেটা হচ্ছে ল্যান্ড বা এগ্রিকালচার, ওতে কিন্তু ল বানাচ্ছে পার্লামেন্ট। এবং যদি এমার্জেন্সি চলে, ন্যাশনাল এমার্জেন্সি যদি চলে, তাহলেও কিন্তু পার্লামেন্ট স্টেট লিস্টের যে কোনো আইটেমে ল বানাতে পারে। খুব গুরুত্বপূর্ণ। দেখো আবারও আমি বলছি, তাহলে স্টেট লিস্টে আন্ডার নর্মাল সার্কামস্টেন্সে ল বানাবে রাজ্য সরকার, স্টেট লেজিসলেচার। কিন্তু যখন এমার্জেন্সি চলছে তখনও কিন্তু পার্লামেন্ট স্টেট লিস্টের যে কোনো আইটেমে ল বানাতে পারে, এবং সেটা ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু না হলেও চলবে। তাহলে এই দুটো আর্টিকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা হয়তো বুঝতেই পারছো, এই যে পার্লামেন্ট স্টেট লিস্টের আইটেমে ল বানাতে পারে, এইটাই কিন্তু ইন্ডিয়াকে স্ট্রিক্টলি ফেডারেল স্ট্রাকচার বানায় না। আমরা কিন্তু স্ট্রিক্টলি যুক্তরাষ্ট্র কাঠামো না, অবশ্যই যুক্তরাষ্ট্র কাঠামো, কিন্তু আমাদের একটুখানি পাওয়ারটা টিল্ট আছে সেন্টারের দিকে, একটুখানি সেন্টারের দিকে বেশি একটুখানি আমাদের ঝুঁকাও আছে। এবার আসছি আর্টিকেল 262, 263। আচ্ছা, আমি জানি না এই যে আর্টিকেলটা তোমরা আগে হয়তো অবশ্যই শুনেছো, ইন্টারস্টেট কাউন্সিল। যত পরীক্ষা এখন হচ্ছে
মানে ওই সব দিন চলে গেছে যেখানে ইলেকশন কমিশন, ইউপিএসসি এইসব দিত, এইসব দিন আর শেষ। এই ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, এইগুলো নিয়ে এখন বিশাল প্রশ্ন আসছে। আচ্ছা, আগে আমি আর্টিকেল 263টাকে এক্সপ্লেন করি। আচ্ছা, ইন্টারস্টেট কাউন্সিল হচ্ছে এমন একটা কাউন্সিল যেটাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। তার কারণ কি? সেন্টার স্টেট রিলেশনকে ভালো করার জন্য, বা সেন্টার স্টেটের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেটাকে আরো ভালো করার জন্য। তোমরা হয়তো জানো যে কোভিডের সময় ওই মোদি একটা ওই ডিজিটাল একটা মিটিং করে সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীদের সাথে, যাতে কোভিডটাকে মোকাবিলা করা যায়। তাহলে এই যে সেন্টার স্টেটের মধ্যে যে একটা রিলেশনশিপ, একটা যে কমিউনিকেশন, এটা কিন্তু ইন্টারস্টেট কাউন্সিলের মাধ্যমে হচ্ছে। ইন্টারস্টেট কাউন্সিলের মাথায় রাখবে হেড বা চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, এবং আমাদের যে 28টা রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু এর মেম্বার। এবং ইন্টারস্টেট কাউন্সিল গঠন করেছে প্রেসিডেন্ট। তার কারণ কি? যাতে সেন্টার স্টেট রিলেশনশিপকে আরো ভালো করা যায়, সেন্টার স্টেট প্রবলেমগুলোকে ইজিলি সলভ করা যায়। এবং এরই বলতে পারো একটা অফশুট হচ্ছে আর্টিকেল 262, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট বা ইন্টারস্টেট রিভার ওয়াটার কাউন্সিল। আচ্ছা, যদি কোনো একটি ওয়াটার নিয়ে, তোমরা জানো কাবেরী রিভার ওয়াটার নিয়ে কিন্তু একটা ডিসপিউট চলছে অনেক দিন থেকে, তামিলনাড়ু, কর্ণাটকা, পন্ডিচেরি। তো এই যে ইন্টারস্টেট মানে রাজ্যের মধ্যে যদি কোনো নদী বা রিভারকে নিয়ে যদি কোনো ঝগড়া হয়, তাহলে সেইটাও কিন্তু সলভ করার জন্য আমাদের রয়েছে ইন্টারস্টেট রিভার ওয়াটার কাউন্সিল। তারা কিন্তু এই রাজ্যের মধ্যে যদি নদী নিয়ে কোনো ঝামেলা হয় সেইটাকে সলভ করার চেষ্টা করে। তাহলে এই কিন্তু সেন্টার স্টেট রিলেশনশিপে গুরুত্বপূর্ণ আর্টিকেল, খুব ভালো করে আর্টিকেল 263, 249, 250 এই তিনটে কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি ফিনান্সিয়াল প্রপার্টি বা পার্ট 12 এ। আচ্ছা, আর্টিকেল 266, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। আর্টিকেল 267, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। আর্টিকেল 280, ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া। এবং আর্টিকেল 300A, আমি বলেছিলাম আর্টিকেল 31-এ আগে কিন্তু রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা রাইট টু প্রপার্টি হাটিয়ে আজকে কিন্তু সেটাকে আর্টিকেল 300A লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা জানো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া কি? ক্রেডিট এবং ডেবিট হয়, যেটা শুনে আমরা সব থেকে খুশি হই, ক্রেডিট। সেই ক্রেডিটটা কিন্তু আসে ট্যাক্স থেকে, ইনকাম ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এইগুলো থেকে। এবং ডেবিট কোথায় হয়? মাইনে দেওয়ার জন্য, স্যালারি অ্যালাওয়েন্সেস এর ক্ষেত্রে। আচ্ছা, পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া মানে এমন অ্যাকাউন্ট যেখানে পাবলিকের টাকা জমা আছে, সেভিংস অ্যাকাউন্ট, গভর্নমেন্ট বন্ডস, এইগুলো কিন্তু। আচ্ছা, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া মানে যদি কোনো আপৎকালীন পরিস্থিতি এসে পড়ে তাহলে যেখান থেকে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আর্টিকেল 280-তে রয়েছে ফিনান্স কমিশন। ফিনান্স কমিশন মানে কি? এই যে সেন্টার রাজ্যগুলিকে কত টাকা দেবে, রাজ্যগুলিকে কত টাকা অ্যালোকেট করবে, এটা নির্ধারণ করে কিন্তু ফিনান্স কমিশন। ফিনান্স কমিশন প্রেসিডেন্ট প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অ্যাপয়েন্ট করে। এটির বিষয়ে বলা রয়েছে আর্টিকেল 280-তে। এবং রাইট টু প্রপার্টি কিন্তু আগে আর্টিকেল 31-এ ছিল, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটিকে নিয়ে আসে আর্টিকেল 300A-তে। আচ্ছা, নেক্সট আমি আসছি ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথিন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া। তার মানে আমি যদি ব্যবসা বাণিজ্য করি ভারতের ভেতরে, তাহলে আমাকে কি আর্টিকেল মনে রাখতে হবে? এই দুটো আর্টিকেল, 301, 302। 301টা আছে ফ্রিডম, দিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলোর মধ্যে। রাজ্যগুলো যেরকম করে ট্রেড করতে চায় সেরকম করে ট্রেড করতে পারে, এইখানে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ পার্লামেন্ট করবে না। কিন্তু দেয়ার ইজ অলসো সার্টেন লিমিটেশন। যদি রেস্ট্রিকশন বসাতে হয় বা যদি কোনো রকমের লিমিটেশন ইম্পোজ করতে হয়, সেই লিমিটেশন কিন্তু একমাত্র ইম্পোজ করতে পারে পার্লামেন্ট। স্টেটগুলো নিজেদের মতো করে ট্রেড করতে পারে, নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু সেই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যদি কোনো রকমের ইম্পোজ, রেস্ট্রিকশন করতে হয়, লিমিটেশন করতে হয়, সেটা একমাত্র করবে কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্ট, নট স্টেট। এইখানেও তোমরা দেখছো পুরোপুরি ফেডারেল স্ট্রাকচার নেই, সেন্টারের দিকে বেশি কিন্তু একটুখানি ইনক্লিনড। আচ্ছা, নেক্সট 14, সার্ভিসেস আন্ডার স্টেট, আন্ডার সেন্টার অ্যান্ড স্টেট। আচ্ছা, আর্টিকেল 212, আমাদের অল ইন্ডিয়া সার্ভিস তোমরা জানো 3খানা রয়েছে, IAS, IPS এবং IFS। IFS মানে কিন্তু আবার ফরেন লিখে দিও না, এটার মানে হচ্ছে ফরেস্ট সার্ভিস।
ঠিক আছে, তাহলে এই তিনখানা এখন অল ইন্ডিয়া সার্ভিসেস রয়েছে। আচ্ছা, আর্টিকেল 315 পাবলিক সার্ভিস কমিশন ফর দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট। তোমরা জানো এই অল ইন্ডিয়া সার্ভিসের হোক বা সেন্টার সার্ভিসের হোক এক্সাম কে নেয়? সেন্টার সার্ভিস বা অল ইন্ডিয়া সার্ভিস হলে এক্সাম নেবে ইউপিএসসি। এবং এই যে স্টেটের যে এত করে বলছি ডাব্লিউবিসিএস এর জন্য যে আজকে ক্লাসটা, এর এক্সাম কে নেবে? এসপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে। আচ্ছা, এবারে আর্টিকেল 20 ফাংশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। তোমরা এটা ভালো করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং এসপিএসসি কিন্তু ভালো করে পড়বে, যার মধ্যে শুধু কিন্তু এক্সাম নেওয়াটাই কাজ না, রিক্রুটমেন্ট করা, ইন্টারভিউ নেওয়া, ট্রেনিং নেওয়া, তার সাথে সাথে যদি কোনো রাজ্যের কোনো রকম প্রয়োজন হয় সেইগুলোকে কন্ডাক্ট করানো, এই সব কথা কিন্তু লেখা আছে আর্টিকেল 320-তে, যেখানে পাবলিক সার্ভিসের ফাংশনের কথা বলা রয়েছে। তাহলে এই তিনটে আর্টিকেল কিন্তু এই সার্ভিসেস থেকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট পার্ট হচ্ছে ইলেকশনস। তোমরা জানো এইখানে ইলেকশন কমিশন কিন্তু আমি বিশেষ করে এমফেসিস করছি, ইলেকশন কমিশন। তাহলে আমাদের আর্টিকেল 324-এ বলছে যে ইলেকশনের দায়িত্ব, ইলেকশনের ডাইরেকশন বা ইলেকশন করাবে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এরা কিন্তু ইলেকশন করাবে, মাথায় রাখবে। ইলেকশন কমিশন সব কটা ইলেকশন করায়, শুধু দুটো ইলেকশন ছাড়া। কি কি? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, এটা কিন্তু করায় স্টেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না। আচ্ছা, আর্টিকেল 325-এ কি বলছে? 325-এ বলছে ডিসক্রিমিনেশন করা যাবে না, কাউকে এইটা বলে আটকানো যাবে না যে তুমি অন্য ধর্মের তুমি ভোট দিতে পারবে না, বা তুমি মেয়ে তুমি ভোট দিতে পারবে না, বা তুমি আলাদা কাস্টের বিলং করো তুমি ভোট দিতে পারবে না। ধর্ম, জাতি, কাস্ট, রিলিজিয়নকে একদম মানে কোনো রকম ডিসক্রিমিনেশন এর এগেনস্টে করা যাবে না ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং আর্টিকেল 326-এ বলা আছে অ্যাডাল্ট সাফারেজ মানে পার্লামেন্টের ইলেকশনে হোক, স্টেটের ইলেকশনে হোক, তোমার 18+ হয়ে গেলেই তুমি কিন্তু ভোট দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল 16, এটা হচ্ছে স্পেশাল প্রভিশন ফর এসসি, এসটি, ওবিসি। আচ্ছা, আর্টিকেল 338-এ বলা রয়েছে ন্যাশনাল কমিশন ফর এসসি এবং এসটি এবং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্যাট কমিশন। তার মানে আমরা এসসি এসটিরা কেমন আছে বা এসসি এসটিদের কেমন আজকে রয়েছে এটাকে ডিটারমাইন করার জন্য কিন্তু রয়েছে আর্টিকেল 338 এবং আর্টিকেল 340-তে রয়েছে ইনভেস্টিগেট করা হবে যে এসসি এসটিদের কোনো প্রবলেম হয়েছে কিনা। মাথায় রাখবে এই কমিশনটাকে কিন্তু অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট। ঠিক আছে। তাহলে এই যে আর্টিকেলসগুলো তোমাদের বললাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের আমার ওরকম কোনো এখন দরকার নেই। যেইটা আমি শেষ করব সেটা হচ্ছে এমার্জেন্সি। এই এমার্জেন্সির কিন্তু 3টে প্রভিশন। আর্টিকেল 352-তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, মানে অল ওভার ইন্ডিয়া। আর্টিকেল 356-এ রয়েছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, এটাকে কিন্তু আর্টিকেল 365 এটাও কিন্তু একটুখানি মাথায় রাখবে। এবং আর্টিকেল 360-তে রয়েছে কিন্তু আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে এই হচ্ছে মোটামুটি আর্টিকেলসগুলো। আশা করি যে তোমরা এই আর্টিকেলসগুলো পুরোপুরি সব বুঝতে পারলে, এবং আমি পার্ট ধরে ধরে কিন্তু সব আর্টিকেলসগুলোকে বোঝালাম যাতে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারো। কোনো অসুবিধা হলে কিন্তু ভিডিও পজ করে আর্টিকেলসগুলো একবার দেখে নিতে পারো। এই খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল, এবং এই যে আর্টিকেলগুলো নিয়ে আসলাম 100% মাথায় রাখবে, কিন্তু WBCS বা যে কোনো এক্সামে কিন্তু খুবই আসতে পারে। তাহলে আজকের ক্লাসটা আমি এইখানেই এন্ড করছি। পরবর্তীকালে আমরা আরও যে WBCS সম্বন্ধে যে ক্লাস সেটা আমরা আনবো। থ্যাংক ইউ।